আমরা যে খবরের দিকে নজর রাখবো, কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের জন্য জোকা ইএসআইতে পৌঁছেছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এবং সেখানে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। আমরা লাগাতার সেই কভারেজ আপনাদেরকে দেখাচ্ছি। যখন এসএসকেএমে যে তৎপরতা শুরু হয়, যখন হৃদরোগ বিভাগের সামনে ডাক্তাররা পৌঁছয়, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পৌঁছয় এবং তারপরে তৎপরতা শুরু হয়, অ্যাম্বুলেন্স আসে এসএসকেএম থেকে বের করার জন্য এবং তারপরেই সোজাসুজি নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে, যেখানে কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করা হবে। বার করা হয়েছে প্রায় 5 মাস পর এসএসকেএম হাসপাতাল থেকে। আমরা জানি গত 17 জুলাই এসএসকেএম হাসপাতালেই ভর্তি ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং তারপরে রাতেই তার গলার স্বরের নমুনা সংগ্রহ করার পরিকল্পনা করেছিলেন ইডি এবং তারপরে ইএসআই হাসপাতালে সেই তৎপরতা দেখা গেছে। ইডি আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকেই পৌঁছায় এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। ওঙ্কার এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ওঙ্কারের থেকে একটু জানবো। ওঙ্কার, আমরা দেখেছি যখন এসএসকেএম থেকে যখন কালীঘাটের কাকুকে বের করা হচ্ছিল সেই সময় উনি হুইল চেয়ারে বসে বেরোচ্ছিলেন, কোনো কথা বলেননি এবং যখন জোকা ইএসআই হাসপাতালে যখন পৌঁছই তখন অ্যাম্বুলেন্স থেকে যখন ওনাকে হুইল চেয়ারে বসিয়ে বের করা হয় তখনও তিনি কোনো কথা বলেননি, কিন্তু কোনো ইঙ্গিতপূর্ণ ইশারা না, কোনো ইঙ্গিতপূর্ণ ইশারাও কিন্তু তার থেকে পাওয়া যায়নি। মূলত তিনি মাস্ক পরেছিলেন এবং তিনি একটি চাদর দিয়ে তিনি আড়াল করছিলেন এবং তাকে কিন্তু হুইল চেয়ারে করেই এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে বসিয়ে সরাসরি জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় এবং জোকা ইএসআই হাসপাতালেও কিন্তু একই রকম ভাবে হুইল চেয়ারে করে তাকে এমার্জেন্সি বিভাগের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যেমনটা এর আগে নির্দেশ ছিল আদালতের যে একটি মেডিকেল টিম গঠন করতে হবে এবং সেই মেডিকেল টিম গঠন করে তারপর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর সেই চিকিৎসকরা যদি মনে করেন যে তিনি ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বর নমুনা দেওয়ার জন্য তিনি এই মুহূর্তে সমর্থ রয়েছেন, তাহলে কিন্তু তাকে তার কণ্ঠস্বর নমুনা নেওয়া হবে এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে এসএসকেএম হাসপাতাল থেকে রাত্রি 9:15 নাগাদ জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা করা হয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এবং এখনো পর্যন্ত কণ্ঠস্বর নেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি বলে আমরা কিন্তু জোকা ইএসআই হাসপাতাল সূত্র মারফত জানতে পারছি। তবে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার যে বিষয়, সেই শারীরিক পরীক্ষা নিরীক্ষার বিষয়টা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানতে পারছি। তবে কণ্ঠস্বরের নমুনা হয়তোবা আজকে রাত্রের মধ্যেই কিন্তু নেওয়া হতে পারে, এমনটাও কিন্তু জোকা ইএসআই হাসপাতাল সূত্র মারফত খবর। যেরকম ভাবে এর আগে দেখা গিয়েছে তিনি দীর্ঘ 134 দিনের বেশি সময় ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। গত 8ই ডিসেম্বর এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা চেয়েছিলেন তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে এসে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য, কিন্তু তারা যখন গিয়ে পৌঁছন এসএসকেএম হাসপাতালে তখন গিয়ে তারা জানতে পারেন যে 7ই ডিসেম্বর তাকে আইসিসিউতে ভর্তি করে দেওয়া হয়েছে তার শারীরিক অবস্থার অবনতির জন্য। এরপর কার্যত খালি হাতেই কিন্তু সেখান থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ফিরতে হয়। তারপর আজ ফের রাত্রেবেলায় দেখা গেল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক সহ অন্যান্যরা প্রবেশের ঠিক খানিকক্ষণ আগে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের যার তত্ত্বাবধানে তিনি ভর্তি ছিলেন চিকিৎসক অসিত দাস, তিনি কিন্তু তাকে দেখতে যান, তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপরেই একের পর এক দেখা যায় যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়, তারপর সিআরপিএফ এর টিম এসে পৌঁছয় এবং অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে পৌঁছন এবং রাত্রি 9:15 নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যাকে নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে, তাকে কিন্তু নিয়ে আসা হয় সরাসরি জোকা ইএসআই হাসপাতালে এবং এখানে নিয়ে এসে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। এবং এই কণ্ঠস্বর নমুনা নেওয়াটা কেন প্রয়োজনীয়তা রয়েছে বা কেন প্রয়োজনীয়তার অনুভব করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তার কারণ হলো এর আগে তার একাধিক মোবাইল ফোন যেগুলি রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু কল রেকর্ডস পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই কল রেকর্ডে যে কথোপকথন হচ্ছে তার মধ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু কথোপকথন কিন্তু রয়েছে। সেই কণ্ঠস্বরের সঙ্গে এখন তিনি যে কণ্ঠস্বর দেবেন বলে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সেই নমুনা মেলানো হবে। একেবারে ওঙ্কার, তুমি আমাদের সঙ্গে থাকো। ইএসআই তে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ আজ রাতেই হবে। ইডির হাতে কাকুর একাধিক কল রেকর্ড রয়েছে এবং যে কল রেকর্ডের সঙ্গে মেলানো হবে কণ্ঠস্বরের নমুনা, তাহলে কি কাকুর কণ্ঠেই লুকিয়ে রয়েছে দুর্নীতির রহস্য? প্রশ্ন উঠছে কথোপকথনের সূত্রেই কি চাইদের খোঁজ, কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠেই লুকিয়ে রয়েছে নিয়োগ রহস্য এবং তাই জন্যই কিন্তু ইডির কাছে দামি কালীঘাটের কাকুর কণ্ঠ। অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অভিজিতের কাছে যাব সরাসরি। অভিজিৎ, তোমার থেকে একটু জানতে চাইবো যে আমরা জানি যে এই মুহূর্তে হাসপাতালে একেবারে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সেক্ষেত্রে হাসপাতাল সূত্রে ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কি ব্যবস্থা করা হয়েছে?
প্রিয়াঙ্কা, জোকা ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ আজকে সন্ধ্যে থেকেই তারা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছিল। স্থানীয় ঠাকুরপুকুর থানা সেখানকার প্রচুর পুলিশ কর্মী এখানে মোতায়েন ছিল সন্ধ্যে থেকেই, এবং সন্ধ্যে থেকেই এখানে যেটা হয় যে রাত্রির 9:15 সময় যখন এসএসকেএম হাসপাতাল থেকে বার করা হয় কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে, তখন থেকেই এখানে অন্য রোগীর আত্মীয়রা অর্থাৎ জরুরি বিভাগে যে সমস্ত রোগীরা বা ক্যাজুয়ালিটি বিভাগ বা এই বিল্ডিংয়ে যে অন্যান্য বিভাগে যে সমস্ত রোগীর আত্মীয়রা রাত কাটান, তারা যখন এখানে ভিড় করেছিলেন এই জরুরি বিভাগের সামনে, সেই সময় তাদের প্রত্যেককে এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতেও কোনো রকম অবাঞ্ছিত বহিরাগত কাউকে এখানে থাকতে দেওয়া হচ্ছে না। এবং সবথেকে বড় কথা যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, তার জন্য যেমনভাবে ঠাকুরপুকুর থানার পুলিশ কর্মীরা এখানে সচেষ্ট রয়েছেন, তেমনভাবেই ঠিক 9:50 সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করে। 9:56 তাকে হুইল চেয়ারে করে মাস্ক করা অবস্থায় তাকে এখানে হুইল চেয়ারে কয়েক সেকেন্ডের মধ্যেই এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ভেতরে নিয়ে যান এবং এই মুহূর্তে সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং প্রসঙ্গত প্রিয়াঙ্কা, এই কালীঘাটের কাকু সেই সুজয় কৃষ্ণ ভদ্র তার যে ভয়েস আজকে যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে, সেক্ষেত্রে কেন? কারণ বিষ্ণুপুর থানার যে সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার সঙ্গে তার যে কথোপকথন, সেইখানে রাহুল বেরার বাড়িতে তল্লাশি চালিয়ে তার যে ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই ফোনে একটি কল রেকর্ডিং পাওয়া গিয়েছিল, যেখানে ইডি যেটা জানতে পেরেছিল যে সেই কল রেকর্ডিংয়ে অর্থাৎ বিষ্ণুপুর থানার সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার যে ফোনের যে কল রেকর্ডিং, সেখানে কিন্তু বেশ কিছু তথ্য মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়, যেটা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু নির্দেশ দিচ্ছেন। এবং সেইখান থেকে ইডি আদালতের কাছে বলেন যে এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে, যে এই নমুনা আর সেই কল রেকর্ডিংয়ের নমুনা যে একই ব্যক্তির, সেটা তারা প্রমাণ করবেন। এবং সেক্ষেত্রে বারবার করে আদালত যখন নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরেও বারবার করে এড়িয়ে গেছেন সুজয় কৃষ্ণ ভদ্র, কারণ ইডি তারপরে পারেননি, কারণ কালীঘাটের কাকু তার স্ত্রী বিয়োগ হয়, তার স্ত্রীর মৃত্যু হয় এবং তারপরে তিনি অসুস্থ হন, তার বাইপাস সার্জারি হয়, সব মিলিয়ে দিনের পর দিন ধরে এই কালীঘাটের কাকুর তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি। অবশেষে আদালত তাকে বারবার করে ইডিকে বলেছেন 31 জানুয়ারি 31 ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কিন্তু সেখান থেকে 3 তারিখ আজকে যেভাবে ইডি এখানে তাকে নিয়ে আসলো, অবশেষে মনে করা হচ্ছে হয়তো আজকেই সম্পন্ন হবে কালীঘাটের কাকুর এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ এবং তার জন্য প্রস্তুতি চূড়ান্ত। প্রিয়াঙ্কা, একেবারেই। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে কালীঘাটের কাকুকে আমরা দেখলাম যে হুইল চেয়ারে বসে তিনি চাদর মুড়িয়ে মুখে মাস্ক রেখেছেন, তিনি কিন্তু কোনোভাবেই কোনো কথা বলেননি। এসএসকেএম থেকে যখন ওনাকে বের করা হয়েছে তখনও তিনি কোনো কথা বলেননি, এবং যখন জোকা ইএসআইতেও তিনি পৌঁছান তখনও দেখুন খয়েরি চাদর মুড়িয়ে মুখে মাস্ক রেখে জোকা ইএসআইতে পৌঁছেছেন যখন, সেই সময়ের ছবি, তখনও কিন্তু তিনি কোনো প্রকার কথা বলেননি। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাই ইডি, কারণ নিয়োগ মামলার তদন্তের স্বার্থে যা গুরুত্বপূর্ণ বলে দাবি কেন্দ্রীয় সংস্থার, কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টার পরেও কাকুর স্বরের নমুনা মেলেনি। এই ভয়েস স্যাম্পল টেস্ট, যে ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য তৎপর ইডি, সেই ভয়েস স্যাম্পল টেস্ট আসলে কি? কণ্ঠস্বর মেলাতেই কি ভয়েস স্যাম্পল টেস্ট? আমরা কথা বলেছিলাম নিউজ এডিটর সপ্তর্ষি সোমের সাথে, তিনি কি বলেছেন শোনাবো। যে কোনো ফরেন্সিক পরীক্ষার যে করাগুলো হয়, অর্থাৎ এই অভিযুক্তদের যে বিভিন্ন রকমভাবে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার মধ্যে ব্রেন ম্যাপিং আছে, তার মধ্যে ভয়েস স্যাম্পল টেস্ট আছে। এই প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে কিভাবে এই পরীক্ষা করা হয়। এই যে কালীঘাটের কাকু, তার যে সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে, তাকে এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হলো জোকা ইএসআই হাসপাতালে। এই ভয়েস স্যাম্পল টেস্ট আদালতের অনুমোদন ছাড়া এটা করা যায় না, এবং এই কোনো ব্যক্তির ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য যেমন আদালতের অনুমোদন লাগে, সেরকম কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরই এই ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়। ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমন জায়গায় ভয়েস স্যাম্পল টেস্ট করতে হবে যা সাউন্ড প্রুফ হতে হবে, অর্থাৎ কোনো একটি ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাউন্ড প্রুফ ঘর তৈরি করা হয়, যেটা অল ইন্ডিয়া রেডিওতে বা ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের মতো চ্যানেলে যেখানে ভয়েস ওভার দেওয়া হয়, সেই রকম একটা সাউন্ড প্রুফ ঘর হতে হয়, অর্থাৎ স্টুডিওর মতো। সেই সাউন্ড প্রুফ ঘরে এই অডিও টেস্টটা নেওয়া হয় বা অডিও ভয়েস স্যাম্পল টেস্টটা নেওয়া হয়।
এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে এই ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে যে অন্য কোনো আওয়াজ, যেটাকে টেকনিক্যালি বলা হয় নয়েজ, এরকম কেন কোনো যেন নয়েজ না আসে, অর্থাৎ রেকর্ডিংয়ের সময় যেন কোনো সমস্যা না হয়। এরপরে দেখা হয় যে এই ভয়েস স্যাম্পল অর্থাৎ যার নমুনা সংগ্রহ করা হচ্ছে তার মানসিক অবস্থান, অর্থাৎ তিনি সুস্থভাবে আছেন কিনা। কারণ আমরা জানি যে মানসিক অবস্থান বদলানোর সঙ্গে সঙ্গে মানুষের কণ্ঠস্বরের নমুনা বদলে যেতে পারে, সেই কারণে এই মানসিক অবস্থান দেখা হয়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই নমুনা সংগ্রহ করা হচ্ছে, কিন্তু সেই নমুনা কিসের জন্য সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ এর আগে তার কোনো ভয়েস স্যাম্পল আমার কাছে রয়েছে বা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে রয়েছে, সেই যে ভয়েস স্যাম্পল তার সঙ্গে মিলিয়ে দেখার জন্যই এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো। তাহলে এই ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য যে কণ্ঠস্বর আগে ছিল তার সঙ্গে মেলাতে হবে, অর্থাৎ প্রত্যেকটি মানুষের শব্দ উচ্চারণ এবং তার গলার স্বর, তার নির্দিষ্ট কতগুলো ওয়েভ লিঙ্ক তৈরি করা হয়। সেই ওয়েভ লিঙ্ক অর্থাৎ যে শব্দগুলো এর আগে রেকর্ড করা হয়েছে, ফোনে কারোর সঙ্গে কথা বলেছেন বা ভয়েস মেসেজ পাঠিয়েছেন কাউকে, সেরকম কোনো কিছু রেকর্ড করা রয়েছে, তাহলে সেই লাইনগুলির মধ্যে এমন কোনো কিওয়ার্ডস থাকে, এমন কোনো শব্দ থাকে যার উচ্চারণের এক একজন এক একভাবে করে, অর্থাৎ কোনো জায়গায় কোনো অক্ষরের উপরে স্ট্রেস দেওয়া। এই যে আমি যখন কথা বলছি তখন আমি যে পদ্ধতিতে কথা বলছি, অর্থাৎ আমার যে কথা বলার স্টাইল, এই যে অনুকরণ করা হয়, এই অনুকরণের মতো এক্ষেত্রে ওই যে পুরনো ভয়েস স্যাম্পল তার কাছে রয়েছে বা এজেন্সির কাছে রয়েছে, সেই স্যাম্পলের মধ্যে কোনো একটি শব্দ বা একাধিক শব্দের লাইন পড়ানো হয়, নির্দিষ্টভাবে ওই শব্দগুলোর উচ্চারণের পদ্ধতি এবং গলার স্বর, এই দুটো ফরেনসিক পরীক্ষায় তারপরে মেলানো হয়। অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে পুরনো কোনো গলার স্বর, শব্দ উচ্চারণ এবং পরবর্তী ক্ষেত্রে আদালতের নির্দেশে যে কণ্ঠস্বর আজকে রেকর্ড করা হবে, এই দুটো কণ্ঠস্বর ফরেনসিক এক্সপার্টরা মিলিয়ে দেখবেন, তার পিচ মিলিয়ে দেখবেন, তার ওয়েভ মিলিয়ে দেখবেন। এই মিলিয়ে দেখার পর সিদ্ধান্তে আসা যাবে যে ওই কণ্ঠ যার এবং আজকে যার কণ্ঠ রেকর্ড করা হলো, এই দুটো কণ্ঠই একই ব্যক্তির। ফলে সেই কারণে এই ভয়েস স্যাম্পল টেস্ট করা হয় এবং এই টেস্টটা করতে খুব বেশি সময় লাগে না। মানসিক অবস্থান, পালস রেট এটা যাচাই করা হয়। তার কারণ উত্তেজনা, ভয়ে বা আতঙ্কে অনেক সময় কণ্ঠস্বর বদলে যেতে পারে। এছাড়া কণ্ঠস্বর বদলে যাওয়ার কোনো কারণ থাকে না। কারো ঠান্ডা লাগলে তার গলার স্বর বদলে যায়, যেটা আমরা কানে শুনি, আসলে তা নয়। সেটা তার গলাটা যে ভাঙা অবস্থা তৈরি হয়, যা আমরা বলি বা মনে করি, সেটা তার শব্দ উচ্চারণের পদ্ধতিকে বদলায় না, তার পিচ বদলায় না। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখনই ভয়েস স্যাম্পল টেস্ট হবে, এই পদ্ধতিগুলো মেনে তার পুরনো যে শব্দগুলো তিনি বলেছেন বা রেকর্ড রয়েছে, তারই কিছু কিছু শব্দ এই লাইনগুলোর মধ্যে ঢুকিয়ে নির্দিষ্টভাবে ওই ভয়েস স্যাম্পলটা এবং এই ভয়েস স্যাম্পলটা দুটো মার্জ করানো হবে। বিশেষজ্ঞরা, ফরেনসিক এক্সপার্টরা তারা দেখে বলবেন দুটি কণ্ঠস্বর এক। এভাবেই ভয়েস স্যাম্পল টেস্ট করা এবং খুব কম সময়ের মধ্যে এই পরীক্ষা হয়ে যায়। এবং আরো একটি বিষয় যে 4.5 মাসে যা করতে পারলো না ইডি, তা 2 ঘন্টা